Flux Orange, Flux Ferrari, yeah. Cameron heliport চুরি করে সিন বাইকার রাইডার মুড আমি চুরি করে ড্রিম না মানের বাস উড়িয়ে বাস কি দারুণ দেখ। আর ডবল বাইক করার জন্য হিমালয়ান বা স্ক্র্যাম হচ্ছে বেস্ট। তো এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি বরফ জমে আছে চারদিকে। তো দেখতে পাচ্ছ পুরো ধার ঘেঁষে লরি আসছে। সমুদ্রের সরে every vlogge থাকে একটা নতুন করে মাস্তি অ্যাডভেঞ্চার লাইফ আমার ওপেন বুক রাইডার মোডে থাকি আমি নুবনা প্রো। ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। ছাংলা পাস ক্রস করলাম 17,000 ফিট। আমরা ওই উপর থেকে নামলাম ঘুরে ঘুরে এতটা। এই সোজা চলে গেলে দুর্বুক ভিলেজ, এইদিকে চলে গেলে প্যাংগং। স্টার আনি ঘুরে বেড়াইছে কানে লাইফটা ক্যামেরা রেখে একটা নতুন গানে না মানে বাসম তারপর তো স্নোফল। তো তোমরা জানি না ক্যামেরা সেটা কতটা বুঝতে পারবে। এগুলো কি এত চড়ে যাচ্ছে হিমাঙ্ক আর ব্রো উই আর তৈরি এই ব্রিজ। এটা হচ্ছে প্যাংগং লেক, এদিকে হচ্ছে ফোবাং ভিলেজ। এই জায়গাটা হচ্ছে জাপ্তা খায় জানের শুটিং হয়েছিল, দেখো রেনফিল্ডটা রাখা। হ্যাঁ এটা লেক না সমুদ্র বোঝা মুশকিল। তো স্বপ্ন সার্থক হয়ে গেল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস্টার অনি। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার লাদাখ ট্রিপের আরেকটি পর্বের ভিডিও। তো এখানে প্যাংগং যাওয়ার পথে কিভাবে রাস্তায় আমরা অনেক রকম অবস্টেকেল পেরিয়ে গেলাম, আর সেখানে যে একটা সুন্দর নেচার বিউটি আর তার সাথে হচ্ছে ছাংলা পাস ক্রস করা সেই যে জার্নি, সেটা তোমাদের সম্পূর্ণ দেখাবো। সবগুলোর সাথে থাকবে কিছু ভয়াবহ কাহিনীর কথা, কারণ আফটার অল দিনটা ছিল হচ্ছে 9th মে 2025। ড্রোন অ্যাটাক যেদিন রাতে হয়েছিল, মানে জাস্ট আগের দিন রাতেই ড্রোন অ্যাটাক হয়েছিল, আর আমরা বেরিয়ে পড়েছি তারপরের দিন ট্রিপে। তো বুঝতেই পারছো সেটা কীরকম অবস্থা। চারদিকে আর্মি রেস্ট্রিকশন, রাস্তায় কোনো ট্যুরিস্ট নেই, অনলি আমরাই চলেছি। আর মাঝে সাঝে দু একটা হয়তো দেখা যাচ্ছে আমাদের মতোই পাগল লোকজন যারা এই সময়েও ট্রিপে বেরিয়েছে। তো চলো ভিডিও স্টার্ট করা যাক, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর আমরা কিভাবে পৌঁছালাম জম্মু থেকে এই লাদাখে তার সম্পূর্ণ তথ্য আমরা আগের ভিডিও শেয়ার করা আছে, তোমরা চাইলে আমরা চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারো, আর আমি ডেসক্রিপশনেও তার লিঙ্ক দিয়ে দেবো। অনেকটা দূর আস্তে আস্তে চলে এলাম, কিন্তু স্পিড তুলতে পারছি না। আর এখানে সত্যি কথা বলতে এই লাদাখ এই এলে এই যে বিভিন্ন কালারের যে পাথর, কখনো লাল, কখনো সবুজ, কখনো নীল, তো এটা দেখতে সত্যি এটাই মাধুর্য এই লাদাখ ট্রিপের। এখানে এতটা চালানোর পর এটা ফিল করছি ঠান্ডাটা অতটা লাগছে না, বাট একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে এই জায়গায় চালানোর একটা অভিজ্ঞতা তোমার চাই আগে থেকে। শার্প টার্নগুলো যেগুলো আছে সেগুলোতে সত্যি খুব প্রবলেম হচ্ছে, তাও চেষ্টা করছি যতটা সম্ভব আস্তে চালিয়ে সেটাকে কন্ট্রোল রাখার বাইকটার। তোমরা এখানে সবচেয়ে এলে ভালো হয় এটা যে নর্মাল একটা পাফার জ্যাকেট যদি ইউজ করো তাহলে এই ঠান্ডাটা লাগবে না। আর পায়ে জিন্সের ভিতরে অবশ্যই একটা থার্মাল ইউজ করো। বাকি স্পোর্টস শ্যু থাকলে চলবে, যদি না তোমরা যে রিভার ক্রসিং গুলো থাকে সেগুলো যদি না করো, কারণ নৌকার দিকে তোমরা যদি করো তাহলে সেখানে রিভার ক্রসিং থাকে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাক্সেসরিজ আলাদা করে নিতে হতে পারে, যেমন ওয়াটারপ্রুফ যে বুট হয়, তার সাথে হচ্ছে তোমার গ্লাভস, তার সাথে তোমার ওয়াটারপ্রুফ যে প্যান্ট, ওয়াটারপ্রুফ জ্যাকেট, এগুলো নিতে হয়। এখানে পুরোটাই শুষ্ক, তো পুরো ড্রাই একদম, তার জন্য কোনো প্রবলেম নেই। এখানে একটা টার্নিং নিলাম যার জন্য পুরো সূর্যটা এখন মুখে পড়ছে বলতে গেলে। দেখো আবার আর্মির ভ্যান আসছে এখানে, তার সাথে আর্মির জিপও রয়েছে। পুরো এখানে আরো উপরে যত উঠছি না মনে হচ্ছে যেন স্বর্গে উঠে যাচ্ছি। এই যে সামনের যে জায়গাটা অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে এরপর রাস্তা নেই, এরপর যেন পুরোটাই আকাশে উঠে গেছে রাস্তাটা। শরীর খারাপ যেটা ছিল আমাদের লেতে থাকতে, যেন এই বাইক ট্রিপটা করে সেটা সবকিছু একদম মিশে গেছে।
এই ভিউ কেউ যদি এখানে না আসে কি করে কোনোদিনও পাবে না। অ্যাকচুয়ালি এখানে হর্ন বাজানো ঠিক নয় পাহাড়ি রাস্তায়, বাট বাজাতে হচ্ছে, কারণ হচ্ছে যেহেতু প্র্যাকটিস নেই, সার্ফ টানে যদি কোনো গাড়ি এসে যায় তার জন্য। আবার আর্মির গাড়ি, পরপর আর্মি গাড়ি আসছে, একটা পাথর পড়ে আছে, আস্তে করে টার্ন নিয়ে নাও। কত বাস, এগুলো আর্মিরই সব বাস আসছে, পুরো লাগেজ ভর্তি। ও পাহাড়ে কি রূপ, মেঘটা পড়েছে। আবার আর্মির গাড়ি, এবার মনে হচ্ছে গ্লাভসটা পরেই নিতে হবে। মেঘটা পড়ার জন্য ওখানে পাহাড়টা কালচে দেখাচ্ছে, আর এইদিকে হচ্ছে পুরো বরফ পড়েছে, যার জন্য পাহাড়টা পুরো সাদা, তুষারাবৃত পাহাড়, আর তার সাথে একটা শুষ্ক পাহাড়। Location unknown but এনার কোনো চড়াই নাই, কাফে আর চাই রোড সাইড মোমো, বন্ধুদের সাথে সেলফি একটা করে প্রোমো, হাসি ছবি আর থাকে ব্যাংক, এই হলো ব্লগস্টার আনি ট্যাঙ্ক ফুল র্যাঙ্ক, আদের বানসম রাইড উইথ দ্য লেন্স, ব্লগে চলে আমার ছোট ছোট সিনস, সাবস্ক্রাইব দিয়ে দেখো জনের বার্তা, দিস ইজ লাইফ ব্রো, ব্লগস্টার ছাতা, ব্লগস্টার আনি রাইডারে জানি, বেঁকে উড়ে বেড়াই স্কি, আমার গাড়ি না মানে বানসম, এই গল্প আমার বন্ধুদের সাথে ড্রিম হই প্রচার, ব্লগস্টার আনি ঘুরে বেড়াই। হলো তো এখানে রাস্তাটা বুঝতে পারছো, আরো উপরে উঠছি ততই যেন একটা খতরনাক লাগছে। অন্য কিছু নয়, চালানো খুব ভালো, প্লাস হচ্ছে তোমরা যদি পাফার জ্যাকেট পরে আসো, তাহলে বোম্বার জ্যাকেট যেগুলোকে বলে, এগুলো বলে তোমার একটু ঠান্ডা লাগবে না, ভিতরে একটা থার্মাল পরে যায় সেটা পরে নাও। বাট যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এখানকার এই সার্ফ টার্ন, আর হচ্ছে রাস্তার এত জিগজ্যাগ হতে রয়েছে। আর এখানকার যারা গাড়ি চালাতে অভ্যস্ত, যেমন হচ্ছে ট্রাভেলার বা আর্মি ট্রাক থেকে শুরু করে, এগুলো যথেষ্ট স্পিডেই আসছে, তো তাদেরকে ভেবে তোমাকে এই বাঁ দিকটাকে মানে লেফট সাইডটাকে যেটা দেখতে পাচ্ছ এটাকে মেনটেন করে চালাতে হবে। আর যত উপরে উঠছি রাস্তাটা একটু এবড়ো খেবড়ো তো আছেই, কিছু কিছু জায়গায় এরকম আছে যে স্নোফল হয়েছে, তার জন্য পুরো গলে জল পড়ছে। তো চলো এখন মোটামুটি টানা যাক। গাড়িতে যেন আর জোর পাচ্ছি না, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে গাড়ি টানা যাচ্ছে না কিছু কিছু স্লোপিং এ। তো যাই হোক, এইরকম কন্ডিশনে যাওয়া একটা দারুণ ব্যাপার। আর এখানে জাস্ট কিছুক্ষণ আগে মিট হলো একটা সাউথ ইন্ডিয়ান গ্রুপের সাথে, 3 জন ছিল, তার সাথে কমিউনিকেশন হলো। তারাও অ্যাকচুয়ালি আমাদের মতো লেতে আটকে গেছে, এই নেই বলে আমাদের উড়িয়ে বাস। কি দারুণ, হোয়াট এ ভিউ। এতটা স্নোফল হয়েছে ভাবা যাচ্ছে না, আর পায়ে জিন্সের ভিতরে ঠান্ডা লাগছে, থার্মালটা না পড়লে তো আরো ঠান্ডা লাগতো। একটু গাড়িকে জোরে দৌড়াতে হবে, কারণ হচ্ছে না হলে প্যাংগং ঠিক টাইমে পৌঁছাতে পারবো না, বিকাল হয়ে গেলে কিন্তু আরো প্রবলেম এই রাস্তায়। অলরেডি আমরা কারুর পর কোনো জায়গা একটা দেখলাম না যেখানে খাওয়ার টাওয়ার মতো জায়গা আছে। তো তোমাদের সেই মেন্টালিটি ফিক্স করেই আসতে হবে, যাতে তোমরা কারুর পর থেকে নন স্টপ গাড়ি চালাতে পারো। ওরে বাবা, ভালোই আপ অ্যান্ড ডাউন রয়েছে। আর এই ডবল বাইক করার জন্য হিমালয়ান বা স্ক্র্যাম হচ্ছে বেস্ট। তো এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি বরফ জমে আছে চারদিকে, তার জন্য যেতে একটু অসুবিধা হচ্ছে, কেননা এক তো পায়ে জল ছিটকাচ্ছে, তার সাথে চাকা স্কিড করার প্রবল সম্ভাবনা। আর আমি সানগ্লাস পরে চালাচ্ছিলাম, তো সানগ্লাস পরে চালাতে একটা প্রবলেম হচ্ছে ভেপার হয়ে যাচ্ছে চোখে। তো ব্লাইন্ড স্পটে হঠাৎ করে চোখে ভেপার হয়ে গেলে কিন্তু মারাত্মক কিছু ঘটে যেতে পারে, তার জন্য আমি সানগ্লাসটা খুলে নিলাম।
অ্যাকচুয়ালি রোদটা মাঝে মাঝে এত ঝলকানি দিচ্ছে, তার জন্য সানগ্লাসটা পরতেও হচ্ছে। এবার মোটামুটি আগের যে রাস্তা ছিল সেই রাস্তা শেষ। এবার এই দেখো স্নোফল হয়েছে, সেই স্নোফলের এরকম ভাবে বরফ গলে গলে জলটা পড়ে রাস্তাটাকে পুরো পিচ্ছিল করে দিচ্ছে। তো কিছু জায়গায় ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারে গাড়ি চালাতে হচ্ছে, তাছাড়া গাড়ি উঠছে না উপরে। দেখো চারদিকে বরফ, চারদিকে। আমরা ভাবতে পারিনি যে এই শুষ্ক পাহাড় পেরিয়ে তোরা আসার পর এরকম বরফ পাবো। তো দেখতে পাচ্ছ পুরো ধার ঘেঁষে লরি আসছে। আপাতত সাইড করে আমি দাঁড়িয়ে গেছি, কারণ এখানে পাস দেওয়া তাছাড়া সম্ভব না। এত সরু রাস্তা, তার মধ্যে এরকম ভাবে অনেক জায়গায় হড়কে যাচ্ছে। এটা আর্মির ভ্যান, তার সাথে এটা আর্মির স্করপিও একটা। তো চলো এবার গাড়িগুলো পেরিয়ে গেলে এবার যাওয়া যাক। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার করে যেতে হচ্ছে। রাস্তা প্রচন্ড খারাপ, এক আলাদাই এক্সপিরিয়েন্স। এই দেখো আবার রোদটা উঠেছে, এই রোদে আবার তাকানো মুশকিল হয়ে যাচ্ছে। পুরো বরফে ঝলকানি দিচ্ছে চারদিকে। ও বাবা, এখানে একটা গুম্পা টাইপ রয়েছে। এখানে ল্যান্ডস্লাইডিং এর প্রবণতা আছে বলে তার জন্য ওয়ার্নিং দেওয়া হয়েছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চারদিকে শুধু বরফ আর বরফ। ও শীর্ষেন্দ্র মনে হয় আগে এগিয়ে গেছে, এই অতটা টানা যাচ্ছে না। আর এই বরফের সূর্যের আলো পরে পুরো ঝলকানি দিচ্ছে। আমার শুটাও মনে হচ্ছে ভিড়ে যাবে। নদীর রাস্তা না হলেও, যেহেতু আমরা সকাল সকালে একটু বেরিয়ে গেলে ভালো হতো। বেলা বাড়ার সাথে সাথে বরফগুলো গলছে, আইসগুলো মেল্ট হচ্ছে, তার জন্য রাস্তাগুলো সব ভেজা ভেজা হয়ে আছে। তো আলোয় ঝলমল করছে পুরো জায়গাটা, মনে হচ্ছে দুপাশে বরফে মোড়ে পাহাড় আর ওইদিকে নীল আকাশ। তার জন্য মনে হচ্ছে যে যেন একটা স্বর্গ। এখানকার কিন্তু গাড়িগুলো খুব কোঅপারেটিভ, যার জন্য আমাদের কিছু এদিক ওদিক হলেও গাড়ি কিন্তু থেমে যাচ্ছে। এটা কিন্তু প্লেন রাস্তায়, যেটা হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন বুঝতে পারছে যে টুরিস্ট এসছে, বা টুরিস্টের নেওয়া বা রেন্ট করা বাইক, তখনই এরা মোটামুটি বুঝে যাচ্ছে যে এখানকার লোকাল নয়। তো সেই হিসাবে তারা কিন্তু সেই অনুযায়ী পাস দিচ্ছে এবং সুবিধা করে দিচ্ছে আমাদের বাইক চালানোর। আবার বাস আসছে, সাইড দিতে হবে। আমি সাইড করে দাঁড়িয়ে যাই। নাহলে এগুলোকে পরে নেওয়া যাবে না। দেখো ওই ফোর হুইলারটা সামনে গিয়ে যেমন আটকে গেছে। আমি আপাতত সাইডে আসি। এত উপরে উঠে গেলে, রোদে উঠে গেলেও কিন্তু ঠান্ডা প্রচন্ড লাগছে। আর গাড়ি দেখলাম ফোর হুইলারের ক্ষেত্রে তোমার অল্টো পর্যন্ত উঠে যাচ্ছে, হুন্ডাই i10 সব গাড়ি উঠে যাচ্ছে। ও মারাত্মক ভিউ, মারাত্মক। এই যে দেখার একটা নেশা, ওটাই যেন বাড়ি দিচ্ছে। শুধু ভিউটা দেখো বন্ধুরা, শুধু ভিউটা দেখো। এটা পেরিয়ে আমরা চলে এসেছি অলরেডি, আরো উঠবো।
14,000 ফিট মানে কম নয় কিন্তু। ও কি ভিউ, দুর্দান্ত। ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। তো হ্যাঁ, ছাংলা পাস ক্রস করলাম 17,000 ফিট। তো এতটা উপরে উঠে গেছি, সত্যি কথা ভাবার মতো নয়। তো সত্যি ভেবেও দারুণ লাগছে। চলো এগোনো যাবে এবার। আমরা ওই উপর থেকে নামলাম ঘুরে ঘুরে এতটা। আর এখানে যেটা এলাম, এখানে এই সোজা চলে গেলে দুর্বুক ভিলেজ, এদিকে চলে গেলে প্যাংগং। তো এই জাংশনটা একটু মার্কেট টাইপ রয়েছে, মানে সেটা খুবই কম। তো আমরা এখানে একটু মোমো খেলাম, অবস্থা খুব খারাপ। তো উপর থেকে নামার পর এই দুর্বুক ভিলেজের মোড়টায় আমরা এলাম। এসে এখানে একটু মোমো খেয়ে নিলাম। চিকেন মোমো, ভেজ মোমো 10 পিস করে 200 টাকা। এখানে দেখো অনেকগুলো এরকম রেস্টুরেন্ট, ক্যাফে টাইপ আছে। হ্যাঁ, এই এতটা রাস্তা বাকি যে 100 কিলোমিটার এলাম, তার মধ্যে যখন আমরা কালু ক্রস করেছি, কালু ক্রস করার পর কিন্তু আর কিচ্ছু নেই, পুরো ফাঁকা। পাহাড়ের মধ্যে যেমন ভিউ রয়েছে তার সেই রকমই খতরনাক। আমাদের খুব অবস্থা খারাপ হয়ে গেছিল। এত চারদিকে বরফ পড়ে আছে, আর তার উপর প্রতিটা বাজে এত ব্লাইন্ড টার্ন রয়েছে যেখানে দেখা যাচ্ছে না কিছু। একদম ধরে ধরে ফার্স্ট গিয়ারে সেখান থেকে নামাতে হচ্ছে। যাই হোক, এখন আপাতত প্লেনে নেমেছি, কিন্তু আবার উপরে উঠতে হবে মোটামুটি 50 কিলোমিটার মতো। এখানে দেখতে পাচ্ছি যে আর্মির ক্যাম্প। এখানে থেকে আমি একটু ক্যামেরাটা চার্জও দিয়ে নিলাম। ঠান্ডাটাও লাগছে প্রচন্ড। কিছুক্ষণের জন্য তো এরকম হয়ে গিয়েছিল যে হাত আমি ক্লাচ ব্রেক ধরতে পারছিলাম না, এতটা ঠান্ডা। তবে মোটামুটি বেজে গেছে 4:30 মতো, আর এখানে 7টার মতো মোটামুটি সন্ধে হয়। তো আমরা চেষ্টা করছি যতটা আগে সম্ভব চলে যাওয়ার, নাহলে আবার প্রবলেম হবে। তো এখন দেখা যাক কতটা কভার করতে পারি। তো আমরা আসার পথে মাঝখানে স্নোফলও করেছি, ঝিরিঝিরি এমন বৃষ্টি হচ্ছে, বা তারপর এমন স্নোফল। তো তোমরা জানি না ক্যামেরায় সেটা কতটা বুঝতে পারবে। মাঝখানে আমার মাইকটা কাজ করছিল না, তার জন্য নর্মাল ফুটেজই আমার নিতে হয়েছে। তো প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড। জানি না তোমাদের কতটা নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে কিনা, কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা। এই রাস্তাটা চালিয়ে তবুও একটু সেফ ফিল করছি। এই জায়গাটায় আর কনসেন্ট্রেশন করতে পারছিলাম না। বাপরে বাপ, এই রাইড। তবে জীবনে যারা সত্যি বাইককে ভালোবাসো, বাইক রাইডিং ভালোবাসো, একবার এই রাইড করো লাদাখ এসে, এটাই বলবো। এখন স্পিডিতে অনেকে যাচ্ছে, বাট স্পিডিতে এখনো সেরকম ভাবে অতটা সরবরাহ হয়নি যে তোমরা যে কোনো সুযোগ সুবিধা পাবে। কিন্তু অ্যাটলিস্ট এখানে দেখলাম যে লাদাখ ট্রিপে এলে তোমরা অনেক কিছু জিনিস হয়তো পেয়ে যাবে, যেমন হোমস্টে বলো, বা কাছাকাছি খাবারের দোকান বলো, অ্যাক্সেসরিজ বলো, এইসব জিনিসগুলো। অ্যাকচুয়ালি টার্নিং ছিল একটা, তার জন্য আমাদের একটু দেখে নিতে হলো। ট্রেন হার্ড, ফাইট হার্ড। সত্যি ট্রেনিং যদি তোমরা ভালো করে করো কোনো কিছুতে, তাহলে ফাইটও সেরকম ভাবে করতে পারবে।
তো এখানে আর্মি বেস ক্যাম্প রয়েছে, টুরিস্ট ভেহিকল এন্ট্রি পয়েন্ট। ওকে, তো এখান থেকেই আমরা যেতে পারবো। হ্যাঁ, দেখো টানেলটার মধ্যে দিয়ে ক্রস করছি। এখানেও রেস্টুরেন্ট রয়েছে অনেকগুলো। যতই এগোচ্ছি যেন আলাদা করে একটা পাহাড়ের নতুন রূপ দেখতে পাচ্ছি, প্যাংগং লেক। চলো, লুকুং রোড। তো আমরা থাকবো এই লুকুং গুলো জায়গাটাতেই। এখানে অনেকগুলো হোমস্টে টাইপ আছে, ওই হোমস্টে কটেজ টাইপ, যেটা একদম প্যাংগং লেকের কাছাকাছি। কতটা বেরোতে পারবো তো বুঝতে পারছি না আজকে গিয়ে। কালকে সকালে অ্যাটলিস্ট বেরোতে হবে, বেরিয়ে তারপর আবার লেতে ব্যাক করা। আমাদের এরপরে আবার নুব্রা ভ্যালিতে যাওয়ার কথা আছে ভায়া খারদুংলা পাস। তো দেখা যাক কতটা কি হয় ওই পরিস্থিতিতে। আর আমাদের তো 14 তারিখ ফ্লাইট, তো ফ্লাইট এখন ক্যান্সেল হবে কি নর্মাল চলবে সেটা ডিপেন্ড করছে সাইলেন্স অফ আওয়ার গ্রেট মাউন্টেন ওয়াক পিস হিমাং। লাভলি হিমাং ক্যারেটস। জায়গাটা আমরা গাড়ি স্ট্যান্ড করিয়ে দিয়েছি, আর মোটামুটি 30 কিলোমিটার মতো আছে সম্ভবত। তো এই জায়গাটা হচ্ছে জাপ্তা খায় জানের শুটিং হয়েছিল, দেখো এনফিল্ডটা রাখা দেখো। আর এই যে এখানে পোস্টার টোস্টার দেওয়া। তো এখানটা আমরা একটু লিকা চা খাবো, দিয়ে যাব আবার প্যাংগংয়ের উদ্দেশ্যে। এই হচ্ছে ভেতরটা, মোটামুটি তোমরা এখানে চাটা পেয়ে যাবে, টুকটাক স্ন্যাক্সও রয়েছে, প্লাস হচ্ছে নাইট স্টেরও ব্যবস্থা আছে এখানে। তো এখানে সব জায়গাতেই বিআরওকে সম্মানিত করা হয়, বিআরওর জায়গায় সব জায়গায় লেখা আছে। এখানে দেখো হোয়াইট রং করে রাখা আছে, নিশ্চয়ই কিছু লেখা হবে বলে। তো এই রাস্তাটা শেষই হচ্ছে না। তবে যাই হোক না কেন, এগুলো কি এত চড়ে যাচ্ছে, কত গাধা চড়ে যাচ্ছে এখানে, দেখতে হরিণের মতো। এই পাহাড়ের মধ্যে কত কিছু প্রাণী লুকিয়ে থাকে। একটা জাস্ট দেখলাম আর একটা জায়গায় যে পাথরের মধ্যে জাস্ট এই কালারেরই, যে অরেঞ্জ বা ইয়েলো এরকম একটা কালারের যে প্রাণীটা, সেটা হচ্ছে অনেকটা দেখতে ওই বড় খরগোশের মতো। তো সেইটাও আমরা দেখতে পেলাম, বাট আমি ক্যামেরার সাথে নিতে পারিনি। এখানে বিকালের দিক হয়ে গেছে মোটামুটি, সেই জন্য আর অতটা কিছু দেখতে পাচ্ছি না। গাড়িও অনেকটা কমে গেছে। তো আমাদের আর মোটামুটি হয়তো আর 15 কিলোমিটার মতো আছে। এখন আকাশটা আরো সুন্দর লাগছে বেলাটা পড়ে এসছে বলে। তবে হাত পাতের অবস্থা খারাপ, মুখের অবস্থা খুব খারাপ। একটুখানি থেমেছিলাম নিচে আটকে, তখন দেখলাম মুখে গালটাল পুরো চামড়া ফেটে গেছে, ঠোঁটেরও তাই অবস্থা, আর নাকটা পুরো জ্বালা করছে। কিন্তু এই রাস্তায় সত্যি বাইক চালানো এখনো পর্যন্ত মনে হচ্ছে আরো এরকম রাস্তা পেলে চালিয়ে দিই। আর রাস্তায় একটা লোক নেই। কিছুক্ষণ আগে যদি বা টুরিস্টের গাড়ি দেখতে পাচ্ছিলাম, মিলিটারি গাড়ি দেখতে পাচ্ছিলাম, এখন তাও নেই। শুধু আমাদের বাইক আর শীর্ষেন্দুদের বাইক। আমরা চারজন শুধু এই মরুভূমির সাক্ষী হয়ে চলেছি। অ্যাকচুয়ালি শীতল মরুভূমি বলা যায়। তো তোমরা এখানে এলে বাইক ট্রিপ যারা করতে চাও, হিমালয়ান বাইক স্ক্র্যাম নেওয়ার চেষ্টা করো, কারণ ক্লাসিক আর মিটিয়ারে ওই পাওয়ারটা থাকে না অতটা স্লোপিং এ তোলার। তো তার জন্য এই হিমালয়ান বা স্ক্র্যামই ঠিক আছে। আর এর ওয়েটটা যতটা বেশি মিটিয়ার ক্লাসিকের সেই তুলনায় পাওয়ার নেই, তার জন্য এখানে এই বাইকগুলো ইউজ করা বেশি বেটার। ওখানে দুটো বাড়ি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি, বাট কিসের বাড়ি জানি না। তো
তো দেখো হিমাঙ্ক আর ব্রো উই আর তৈরি এই ব্রিজ। ব্রিজটা তো দারুণ লাগছে, ফাটাফাটি। নিশ্চয় নিচে দিয়ে নদী গেছে, তার জন্য এরকম। এদিকে আবার আর্মির একটা গাড়ি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি দূরে, দুখানা গাড়ি অ্যাকচুয়ালি। তো এই দেখো বন্ধুরা, ওইখানে যে কটেজ গুলো রয়েছে আর প্যাংগং লেকের ওইটাই মনে হচ্ছে শুরু। জানি না, মোস্ট প্রবলি এটা হতে পারে ডিস্টেন্স অনুযায়ী, কারণ ওখানে দেখিয়েছিল আমাদের মোটামুটি ভুলগ্রাম পৌঁছতে 5 কিলোমিটার মতো লাগবে। তো অলমোস্ট 2-3 কিলোমিটার চলে এসেছি, আর মোটামুটি 2 কিলোমিটার মতো হয়তো আছে। তো সেই হিসাবে বলছি ওটাই হবে। ও আলটিমেট মনে হচ্ছে আমরা ডেস্টিনেশনে পৌঁছতে পারলাম। তো চলো, আজকে রাত তো ওখানেই কাটাতে হবে। প্রচন্ড ঠান্ডা হবে রাত্রি আশা করি। যা পড়ে আছি এই পরেই শুয়ে পড়তে হবে, তাছাড়া এখানে থাকা প্রচন্ড টাফ। এখনই যা ঠান্ডা হচ্ছে, রাত্রিরে তো এটা মোটামুটি মাইনাসে নেমে যাবে। ওই শীর্ষেন্দুরা আসছে ওখান দিয়ে, আমরা একটু আগে চলে এলাম। টার্নিং গুলো তো চূড়ান্ত। আস্তে আস্তে নিচে নামছি। তবে এখানে মোস্ট যে টাফেস্ট জায়গা আমাদের মনে হলো চাংলা পাস। ওই চাংলা পাস ওঠা, চাংলা পাস থেকে নিচে নামা মোস্ট ক্রিটিক্যাল। তার উপরে বরফ গোলা জলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তো চলো দেখা যাক আলটিমেট আমরা কোথায় এসে পৌঁছালাম, কত দূর এসে পৌঁছালাম। প্যাংগং এখনো 15 দেখাচ্ছে, বাট প্যাংগং এর ভিউ পয়েন্ট এখান থেকে শুরু। আলটিমেট এসে পৌঁছে গেছি। এদিকে তো কি লেখা আছে? প্যাংগং ধ্বংস লেক ভিলেজ, এটাই হবে। এটা হচ্ছে প্যাংগং লেক, এদিকে হচ্ছে ফোবাং ভিলেজ। আমাদের তো লুকুং এ যেতে হবে, লুকুং। এখানে ছোট্ট করে ভিলেজ আছে। ও মাই গড, কি ভিউ! অসাধারণ অসাধারণ। হ্যাঁ, এটা লেক না সমুদ্র বোঝা মুশকিল তো। পুরো নীল জল, স্বপ্ন সার্থক হয়ে গেল। লাভলি লাভলি। সাবাস, ওখানে স্পিড বোট রাখা লেকের মধ্যে। সেলফি পয়েন্ট, এখান থেকে সেলফি পয়েন্ট, সেলফি তোলার। আর্মি ট্যাঙ্কার রাডার সব রয়েছে এখানে। क्या ভিউ হ্যাঁ। এখন আমাদের এটা লেকের ধার ধরে ধরেই যেতে হবে কিছুটা গিয়ে। তারপর আমাদের যে জায়গা আছে লুকুং, ওই লুকুং এ আমাদের স্টে আছে। ও দারুণ দারুণ দারুণ, লাভলি। অলরেডি আমরা পৌঁছে তো গেলাম প্যাংগং লেকের এই লুকুং নামক জায়গাটায়, যেখান থেকে জাস্ট প্যাংগং লেক শুরু হয়েছে। তো বাট এখানে এসে যে প্রবলেমটা আমাদের ফেস করতে হলো সেটা হচ্ছে আমাদের যে গেস্ট হাউস ছিল বা হোমস্টে ছিল, সেখানে যে পজিশন সেটা কিন্তু গুগল ম্যাপে পাওয়া যাচ্ছে না কোনোভাবেই। তার সাথে নেটওয়ার্ক প্রবলেম, আমাদের কোনো নেটওয়ার্ক অ্যাভেলেবেল নেই এখানে। আর এর সাথে রয়েছে এতটা হাই অল্টিটিউডে বাইক চালানোর পর প্রচন্ড মাথা ব্যথা, গা হাত পায়ে ব্যথা, একটা ডাউজিনেস। অলরেডি ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা, যেটা এখানকার পরিবেশ দেখে একদমই মনে হচ্ছে না, কারণ এখানে সূর্য অস্ত অনেক দেরিতে হয়, যার জন্য অনেক দেরি অবধি লাইট পাওয়া যায়। তো সেটা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো অন্ধকার নেমে যাবে, সেই জন্য আমরা খুব তাড়াহুড়ো করছিলাম এটা খোঁজার জন্য। আর এখানে গুগল ম্যাপে যেখানে হয়তো 2 থেকে 3টে হয়তো হোমস্টে বা 4-5টা দেখাবে, তার জায়গায় কিন্তু এখানে রয়েছে প্রায় 100খানা হয়তো হোমস্টে। তো যার জন্য আমরা কাউকে জিজ্ঞাসা করলেও সেখানে কিছু পাচ্ছি না, কেন এই পরিস্থিতিতে লোকজন অনেক কম, অনেক হোমস্টে ক্লোজ কন্ডিশনে পড়ে আছে।
এখানে হোমস্টে গুলো 3টে পোর্শনে রয়েছে, একটা আপার পোর্শন, একটা মিডল পোর্শন, একটা লোয়ার পোর্শন। তো আমরা এটাই ভেবে উঠতে পারছিলাম না যে অ্যাকচুয়াল আমাদের হোমস্টের লোকেশনটা কোথায়, বিকজ গুগল ম্যাপ এখানে কাজ করছে না। আর আমাদের যে লোকেশনটা পাঠানো হয়েছিল সেটা কিন্তু একদম জাস্ট স্টার্টিং পয়েন্টেই, তো তার সাথে কোনোভাবেই ম্যাচ করছিল না। আর তার সাথে তো নেটওয়ার্ক কাজ করছেই না, জিও তো একদমই কাজ করছে না, এয়ারটেল 1-2বার হয়তো কানেকশন পাচ্ছে, তো এটা আবার চলে যাচ্ছে। তো আফটার অল আমরা কিন্তু অনেক খোঁজাখুঁজির পর এখানে প্রায় 45 মিনিটস মতো টাইম ওয়েস্ট করার পর এখানকারই একজন স্থানীয় বাসিন্দা, ওনার হেল্পে আমরা খুঁজে পেলাম আমাদের হোমস্টেটা। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, আর নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো এই প্যাংগং লেকের এই সুন্দর একটা নেচার বিউটি, আর তার সাথে এই হোমস্টেতে থাকার অভিজ্ঞতা, এখানে এলে কিরকম ধরনের সিকনেস হতে পারে, তোমরা খাবার অ্যাভেলেবিলিটি কিরকম পাবে, এছাড়া তোমাদের এই প্যাংগংয়ে একদিন স্টে করে আর কি কি জায়গা কভার করতে পারো সেটা তোমাদের জানাবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আজকের মতো টাটা, বাই বাই।